হ্যালো তানভীর ভাই, কেমন আছেন? হ্যালো, ভালো আছি। আমি শুনলাম আপনি নাকি ভার্সিটিতে থাকতে ক্লাবিং করতেন, রাজনীতি করতে চাইতেন। না, রাজনীতি করার আসলে কোনো ইন্টারেস্ট ছিল না তেমন শুরু থেকেই। তাহলে আপনি ক্লাবিং করতেন কেন? আসলে ক্লাবে অনেক কিছু শেখা যায়, মানে ইউনিভার্সিটি তো একদম পড়াশোনার সাথে ইনভলভ, কিন্তু হচ্ছে যে ক্লাবে গেলে হচ্ছে যে ব্র্যান্ডিং, মার্কেটিং এই রিলেটেড অনেক কাজগুলোর সাথে ইনভলভ হওয়া যায়, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করা যায় বা বিভিন্ন অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়া যায়। এই জন্যই আসলে ক্লাবে ইনভলভ হওয়া। দ্যাটস মিন এটা বিজনেস ক্লাব ছিল। রাইট, এটা বিজনেস ক্লাব ছিল। ওকে, ঠিক আছে। ও, আপনার সাথে তো ফর্মালি পরিচয়ই হয় নাই। সো দর্শক, আপনাদের সাথে পরিচয় করে দিই। আজকের পডকাস্টে আমার সাথে আছেন তানভীর ওয়াহিদ ভাই। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ছিলেন 8 ইয়ার্স অ্যান্ড 3 বছর ধরে আছেন কাজী ফুডসে। সো মেঘনাতে থাকতে আপনি মিল্ক ক্যাটাগরিটা দেখতেন, রাইট। এখন আপনি দেখতেছেন আইসক্রিমটা, আর আরও কিছু ব্র্যান্ড ইনশাল্লাহ অ্যাড হচ্ছে। সো ওগুলো আমরা পরে বলবো। সো আপনি যে মিল্ক ক্যাটাগরি দেখলেন, তারপর এসে আইসক্রিম। সো একটা ফ্রোজেন আর একটা আবার নন ফ্রোজেন, রাইট? রাইট। সো এই যে একটা ধরেন, এখানে কি কি চেঞ্জ পাইছিলেন আপনি? সাপ্লাই চেঞ্জ থেকে শুরু করে, রিটেল থেকে শুরু করে, মানে আমাদেরকে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি ফ্রোজেন ফুডের ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট রেগুলার যেই ক্যাটাগরিটা আছে। এই ক্যাটাগরিতে অনেক চ্যালেঞ্জ আছে, যেমন হচ্ছে যে অন্যান্য ক্যাটাগরিগুলোতে ফ্রিজার প্রয়োজন হয় না রিটেল অ্যাভেলেবিলিটির জন্য। এই ক্যাটাগরিতে আমার অ্যাভেলেবিলিটির জন্য অবশ্যই একটা ফ্রিজার অবশ্যই লাগে। সো এই চ্যালেঞ্জটা আগে ছিল না, এখন এই চ্যালেঞ্জটা অ্যাডিশনাল অ্যাড হয়েছে। যেমন আগে আমরা অনেক সময় দেখা গেল যে অ্যাভেলেবিলিটির জন্য সেলস টিমকে বা কাউকে বললে হয়তো বা প্রোডাক্টটা অ্যাভেলেবল করা যেত অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে, কিন্তু এখন হচ্ছে যে আসলে ফ্রোজেনে ওই দোকানে বা হচ্ছে যে ওই দোকানে যদি ফ্রিজার না থাকে তাহলে আসলে আমি পুশ করলেও এটা আসলে মালটা তোলা যায় না আর কি। এটা একটা চ্যালেঞ্জ আছে। সো এটা একটু ডিফারেন্ট বাট ইন্টারেস্টিং। আচ্ছা, ট্রু, বাট মার্কেটটা একটু নিশ হয়ে গেল, রাইট? রাইট, ডিপেন্ডেন্সি চলে আসলো, কিছুটা নিশ। রাইট। সো মানে আপনি যদি একটু বলেন, আপনার আইসক্রিম বানাতেও তো মিল্ক লাগে, রাইট? অবশ্যই। তো আপনি 8 ইয়ার্স ছিলেন একটা মিল্ক ব্র্যান্ডের সাথে, আপনার ক্যারিয়ারটাও ওখানে স্টার্ট। আপনি যদি কোনো লার্নিং আমাদের সাথে শেয়ার করেন আমাদের অডিয়েন্সের জন্য। আচ্ছা, যেহেতু হচ্ছে যে এমজে থেকেই হচ্ছে যে ক্যারিয়ার শুরু করেছি, সো ওইখানে মেজর একটা লার্নিং অবশ্যই আছে আমার ওইখান থেকে। এবং ওইখান থেকে আমি যদি বলি, ব্র্যান্ড মার্কেটিং সম্পর্কে জানতে পেরেছি, আমার হচ্ছে মার্কেট সম্পর্কে, ইন্ডাস্ট্রি সম্পর্কে, এবং হচ্ছে যে মার্কেট রিসার্চ সম্পর্কে, টোটাল ব্র্যান্ডটাকে কীভাবে ডেভেলপ করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, টোটাল জার্নিটাই হচ্ছে যে আসলে আমার লার্নিং বলা চলে। রাইট। সো এমজি এর আগে তো আপনি ধরেন কখনো কোনো ব্র্যান্ড নিয়ে ডিরেক্টলি কাজ করেন নাই, এতদিন আমাদের বুকিশ নলেজ ছিল। তারপরে আপনি ওখানে আলটিমেটলি আপনার এই নলেজটাকে ওখানে এক্সিকিউট করা শুরু করলেন, রাইট? রাইট। সেখানে আপনার একটা হিউজ এক্সপিরিয়েন্স হয়েছে। তো আপনার ওই জায়গা থেকে যদি আমি আপনাকে বলি যে একটা ব্র্যান্ডের ক্ষেত্রে আসলে অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, তো যদি একটু ইম্পর্টেন্স বলি যে কোন স্টেক হোল্ডারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স? অবশ্যই কনজিউমাররা তো অবশ্যই হচ্ছে যে ব্র্যান্ডের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। এছাড়া হচ্ছে যে ওভারঅল ম্যানেজমেন্ট যারা হচ্ছে যে এটার পিছনে কাজ করে, এবং হচ্ছে যে আনইন্টারাপ্টেড সাপ্লাই হচ্ছে যে মানে এনশিওর করে, তারা অবশ্যই হচ্ছে যে এটা একটা বড় ভূমিকা পালন করে। আপনি যদি একটু মানে বলেন, মানে আপনার ওভারঅল ব্র্যান্ড জার্নিটা কীভাবে শুরু হলো? আপনি তো ইউনিভার্সিটি শেষ করে এমজিতে স্টার্ট করলেন। তো আপনি স্টার্ট করার আগে কি ভেবেছিলেন? আপনি ব্র্যান্ড ম্যানেজারই হবেন, ব্র্যান্ডিংয়ে কাজ করবেন? তো ওইটা কীভাবে সিদ্ধান্তটা নিলেন, আর আপনার জার্নিটা কেমন ছিল যদি আমাদেরকে বলেন। অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডের জার্নিটা শুরু হয় সেই ইউনিভার্সিটি লাইফ থেকেই। সো ইউনিভার্সিটি লাইফে আমাদের কয়েকটা মেজর কোর্স ছিল, তার মধ্যে একটা ছিল মার্কেটিং আর একটা ছিল ব্র্যান্ড মার্কেটিং বা ব্র্যান্ড ম্যানেজমেন্ট। সো এই দুইটা সাবজেক্টই আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিল, এবং আমাদের যে প্রফেসররা বা টিচাররা আমাদের পড়িয়েছিলেন তখনকার সময় খুব ইন্টারেস্টিং ওয়েতে জিনিসটা প্রেজেন্ট করেছিলেন। আর এর পাশাপাশি তখন আমার এক বড় ভাই ছিল যিনি আসলে ব্র্যান্ড ম্যানেজমেন্টের সাথে যুক্ত ছিলেন বা ব্র্যান্ড ম্যানেজমেন্টে আর কি কাজ করতেন। সো তার কাছ থেকেই আমি বেসিক্যালি ডিটেলসটা শুনি আসলে তার কাজ কি, এবং তার কাছ থেকে আমি জানতে পারি সে হচ্ছে যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে
কনসেপ্ট এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের ভিজুয়াল বা হচ্ছে যে ডিজাইন এগুলো নিয়ে কাজ করে। সো যেহেতু আমার এই ক্রিয়েটিভ কাজে আগে থেকে ইন্টারেস্ট ছিল, সো আমি আসলে চিন্তা করেছিলাম যে হচ্ছে আসলে ব্র্যান্ড ম্যানেজমেন্টেই আমার হচ্ছে যে ক্যারিয়ারটা গড়ব। সো এটার উপর বেস করেই আমি আসলে ব্র্যান্ড মার্কেটিংয়ের যেসব সার্কুলারগুলোতে আছে সেগুলাতেই আসলে আমি অ্যাপ্লাই করা শুরু করি এবং মেঘনা গ্রুপ থেকে আর কি কল পাই। সো তারপরে আমি মেঘনাতে জয়েন করি। এর পরপরই আমি অবশ্য আরেকটা জায়গা থেকে কনফার্মেশন পেয়েছিলাম, কিন্তু আসলে সেখানে আর জয়েন করা হয়নি। তো না, যেহেতু এক জায়গায় জয়েন করে ফেলেছে এবং এমজিআই একটা রেপুটেড কোম্পানি ছিল, সো হচ্ছে যে আমি অন্য কোথাও আসলে সুইচ করার চিন্তা ভাবনা করিনি। লার্নিং অপরচুনিটিটা বেশি ছিল এখানে, এবং এফএমসিজি কোম্পানি ছিল, ওইটা হয়তো বা নন এফএমসিজি ছিল। সো এফএমসিজিতে কাজ করার একটা ইন্টারেস্ট আমার আগের থেকেই ছিল। সো তারপরে তো এখানে 8 বছর কাজ করেছি। সো 2022-এ আমি হচ্ছে যে এমজিআই ছেড়েছি এবং হচ্ছে যে এই কাজী ফুডে জয়েন করেছি। সো টিল নাও হচ্ছে আমি কাজী ফুডেই আছি আর কি। ওকে, ভেরি গুড টাইম। আপনি 8 ইয়ার্স, নট ব্যাড, রাইট? সো আপনার কাছে কী মনে হয়, মানে একটা কোম্পানিতে জয়েন করলে আসলে মিনিমাম কতদিন থাকা উচিত, এরকম কোনো স্ট্যান্ডার্ড? আসলে এরকম কোনো স্ট্যান্ডার্ড নেই, বাট হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে যে স্টেবল সিচুয়েশনে আসার জন্য অ্যাটলিস্ট 3 ইয়ার্স তো থাকা উচিতই। কারণ হচ্ছে যে বিজনেসটা বুঝে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে তারপরে মানে আসাটাই ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। সো আপনি যে আপনার আলোচনা একটু আগে বলতেছিলেন যে এক বড় ভাই থেকে আপনি একটু ইন্সপিরেশন পেয়েছেন। সো সবার ব্র্যান্ড মার্কেটিং ক্যারিয়ার শুধু না, যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে আসলে মেন্টরশিপ কি আপনি মনে করেন গুরুত্বপূর্ণ একটা বিষয়? ফ্রেশারদের জন্য বলতে চাই, আসলে ফ্রেশারদের জন্য মেন্টরশিপটা অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট আসলে। কারণ হচ্ছে যে এই টাইমটাই আসলে ডিসাইড করে দেয় যে আসলে পরবর্তীতে সে কি করবে। অনেক সময় যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমার পুরো লাইফটাই সে চেঞ্জ করে দিয়েছে, যে হচ্ছে তার স্ট্র্যাটেজিগুলো বা সে কিভাবে কাজ করে এই জিনিসগুলো যদি আমি না জানতাম তাহলে আমি এই ইসের সাথে এই ফিল্ডে হয়তো বা এঙ্গেজ নাও হতে পারতাম। এই ক্ষেত্রে যে একটা চ্যালেঞ্জও আছে, ধরেন আমরা যদি রং মেন্টরশিপ নিই তাহলে তো ডিরেকশনটা রং হয়ে যাবে। সো এই মেন্টরশিপ সিলেক্ট করার ক্ষেত্রে একটু স্ট্র্যাটেজিক্যাল হতে হয়, কি বলেন? রাইট, আমার কাছেও তাই মনে হয়। আসলে মেন্টরশিপ সিলেক্ট করার ক্ষেত্রেও স্ট্র্যাটেজি হতে, এটা হচ্ছে যে ইউনিভার্সিটির টিচারও হতে পারে বা কোনো প্রফেশনালও হতে পারে, এটা যেটা আর কি ভালো মনে করে। আপনি ক্যারিয়ার শুরু করলেন একটা মিল্ক ব্র্যান্ড নিয়ে। সো আপনি আমাদেরকে যদি বলেন আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন, ওখানে চ্যালেঞ্জটা ওভারকাম করেছেন। আমরা আসলে আমাদের এই পডকাস্টটা যারা দেখছেন তারা এখান থেকে যাতে একটু লার্নিং পায়, এই জন্যই আমরা সাকসেসফুল ব্র্যান্ড মার্কেটিয়ারদেরকে এই কোশ্চেন্সটা করি যে আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কি না ব্র্যান্ডটা ডেভেলপ করতে গিয়ে, অথবা চ্যালেঞ্জ ফেস অবশ্যই করেছেন নিশ্চয়ই, সেটা ওভারকাম করলেন কীভাবে? একদম শুরুতে আমি যখন এমজিআইতে জয়েন করি তখন একটা বড় চ্যালেঞ্জ ফেস করেছিলাম, বিকজ হচ্ছে যে আমি জয়েন করার পরপরই একটা মেজর একটা ক্যাম্পেইন হচ্ছে লঞ্চ করার কথা ছিল তখন। সো এটা ছিল হচ্ছে যে ফ্রেশ মিল্ক পাউডার একটা রিলঞ্চিং ক্যাম্পেইন। আচ্ছা। সো অল্প সময়ের মধ্যে সব কিছু অ্যাডাপ্ট করে আমাকে হচ্ছে যে টোটাল জার্নিটা শেষ করতে হয়েছে, মানে ক্যাম্পেইনটা এক্সিকিউট করতে হয়েছে। সো ওই সময় আমাকে ব্র্যান্ডটা সম্পর্কে জানতে হয়েছে, মার্কেটটা সম্পর্কে জানতে হয়েছে, আমার হচ্ছে মার্কেট রিসার্চের ডাটাগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে হয়েছে, এবং ইন্ডাস্ট্রিতে কম্পিটিশনরা কে কী করছে এবং হচ্ছে আমরা কোন জায়গাটাতে আমরা কাজ করতে পারি এই জায়গাটা নিয়ে কাজ করতে হয়েছে। সো আমার কাছে মনে হয় যে যারা এরকম জয়েন করে বা হচ্ছে প্রথম হচ্ছে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছে তাদের এই জায়গাটাতে একটা ফোকাস দেওয়া উচিত, যে হচ্ছে যে কোনো ক্যাম্পেইন লঞ্চ করার আগে তারা যেন হচ্ছে যে আগের বা অন্যান্য ব্র্যান্ডগুলো কে কী করছে এই টোটাল একটা অ্যানালাইসিস যেন তার নিজের মধ্যে করে, একটু কম্পিটিটর অ্যানালাইসিস করা এবং ক্যাম্পেইনটার আউটকাম কী হতে পারে একটু প্রেডিক্টিভ অ্যানালাইসিস। রাইট। সো আপনি বললেন এর পাশাপাশি কি টিম ইম্পর্টেন্ট না? আপনার সাথে আপনার নিশ্চয়ই টিম ছিল, নাকি একাই সব করতে হয়েছে? না, টিম ছিল অবশ্যই। সো টিম ওয়ার্ক এই ক্ষেত্রে কতখানি? টিম ওয়ার্ক অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার টিমে হচ্ছে যে আমি ছিলাম আর আমার একজন বস ছিলেন, মানে মিল্ক টিমে হচ্ছে আমরা দুজনই ছিলাম আর কি। ওকে। সো টিমটা অনেক ছোট ছিল, অনেক বড় যে ছিল মিল্কের টিমটা অনেক বড় ছিল না। তানভীর ভাই, একটা ব্র্যান্ড দাঁড় করাতে গেলে তো ইন্টারনাল স্টেক হোল্ডাররাও অনেক ইম্পর্টেন্ট।
যেটা আপনি শুরুতে একটু বলতেছিলেন যে ধরেন এখানে যে যারা সাপ্লাই চেনটা দেখতেছেন, হ্যাঁ, অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা দেখতেছেন, অ্যান্ড হচ্ছে যে আপনার ইন্টারনাল আপনি হয়তো প্রকিউরমেন্টও একটা বড় পার্ট হইতে পারে, আপনি যেখান থেকে প্রোডাক্ট প্রকিউর করতেছেন, অ্যান্ড আপনার আদার্স যারা ডিসিশন মেকার তাদেরও তো একটা কম্বিনেশনস অফ অল, রাইট, ইফ আই এম নট রং। আসলে ব্র্যান্ড ম্যানেজারদের কিন্তু আসলে ক্রস ফাংশনাল টিমের সাথে অনেকগুলো কাজ থাকে। প্রত্যেকটা স্টেক হোল্ডার, সাপ্লাই চেইন বলেন, অ্যাকাউন্টস বলেন বা এইচআর বলেন, প্রত্যেকটা টিমের সাথেই হচ্ছে যে বিভিন্ন ধরনের কাজ থাকে এবং হচ্ছে যে টাইম টু টাইম এদেরকে ফলো আপ দেয়া এবং এদের সাথে কাজ করলে হয়তো বা হচ্ছে যে কাজটা অনেকটা স্মুথ হয়। আদারওয়াইজ দেখা যায় যে ইম্প্যাক্টফুল কিছু করা যায় না, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যদি আমরা হচ্ছে যে সেই ক্রস ফাংশনাল টিমের সাথে ভালো রিলেশন না রাখি বা হচ্ছে যে ওদের সাথে কাজ না করি ঠিক মতো। একটা ব্র্যান্ড সাকসেস করার পিছনে অবশ্যই বিং এ মানে মার্কেটিয়ার, ইউ আর দ্য মানে পাইলট অফ দিস ব্র্যান্ড, বাট এই যে ইন্টারনাল স্টেক হোল্ডার যাদের কথা আমরা বললাম, তাদের আসলে ভূমিকা কতখানি বা তাদের আসলে হেল্পটা কতখানি আপনাকে একটা সাকসেসফুল ব্র্যান্ড করার ক্ষেত্রে করা উচিত? হ্যাঁ, অবশ্যই একটা সাকসেসফুল ব্র্যান্ডের ক্ষেত্রে মানে ইন্টারনাল স্টেক হোল্ডারদের ইম্পর্টেন্স তো অবশ্যই বেশি। সাপোজ হচ্ছে আমি যদি এক্সাম্পল বলি, আমি একটা অ্যাক্টিভেশন করতে যাচ্ছি, হ্যাঁ, কোনো একটা বাজারে বা কোনো একটা মার্কেটে, এখন ওই জায়গায় যদি আমি হচ্ছে প্রোডাক্ট না পাই, প্রোডাক্ট অ্যাভেলেবেলই না থাকে, তাহলে ওই অ্যাক্টিভেশনটা আসলে সাকসেসফুল হবে না। সো হচ্ছে যে আমার সেলস টিমের একটা সাপোর্ট লাগবে, ওইখানে সাপ্লাই চেইন যেন প্রোডাক্টটা এনশিওর করে ওই জায়গাটা আমার একটা সাপোর্ট লাগবে। সো টোটাল সাপোর্ট ছাড়া আসলে এই জায়গাটাতে কাজ করা খুব ডিফিকাল্ট এবং এখান থেকে বেটার রেজাল্ট নিয়ে আসা ডিফিকাল্ট হয়ে যায়। একটা ব্র্যান্ডকে ডিফাইন করার জন্য আমি যদি আপনাকে 3টা শব্দ বলতে বলি, আপনি কি বলবেন? আমার কাছে ইটস অল অ্যাবাউট ট্রাস্ট, ভ্যালু এবং লয়্যালটি। একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করতে গেলে নর্মালি ব্র্যান্ড ম্যানেজাররা কী ভুল করে যদি একটু বলেন, তাহলে আমাদের যারা নিউ মার্কেটিয়ার্স আছে তাদের জন্য একটু একটা প্রিকশন করতে হেল্প করবে। অবশ্যই হচ্ছে যে কোনো ব্র্যান্ড লঞ্চ করার সময় একটা প্রপার টাইম দরকার হয়। বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসলে ম্যানেজমেন্টের প্রেশারের কারণে ব্র্যান্ড লঞ্চ করার আগে প্রপার টাইমিংটা পাওয়া যায় না। সো প্রপার টাইমিংটা যদি না হয় তাহলে প্রপার ওয়েতে রিসার্চ হয় না বা হচ্ছে যে কম্পিটিশন অ্যানালাইসিস হয় না বা কিভাবে লঞ্চ হবে বা লঞ্চিংয়ের পরে কী কী অ্যাক্টিভিটিগুলো হবে এই জিনিসগুলো ঠিকমতো ডিজাইন হয় না। সো এই ডিজাইন না করতে পারলে আসলে ব্র্যান্ডটা সাকসেসফুলি লঞ্চ করা পসিবল হয় না। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলোর উপর ফোকাস করা উচিত এবং মার্কেট রিসার্চে একটা বড় ফোকাস থাকা উচিত। যে কোনো ব্র্যান্ড লঞ্চ করার আগে মার্কেট এবং কম্পিটিশন অ্যানালাইসিস করাটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু এবং হচ্ছে যে অবশ্যই যেটা করতে হবে যেটা হচ্ছে যে প্রপার টাইম একটা রেখে তারপরে হচ্ছে যে ব্র্যান্ডটা লঞ্চ করতে হবে। থ্যাংক ইউ রানবীর ভাই। এবার আমরা একটু এই আমাদের মার্কেটিয়ারদের জন্য যারা মার্কেটিং ক্যারিয়ারে আসতে চায় এবং যারা ইনিশিয়ালি স্টার্ট করেছে তাদের জন্য আমরা কিছু সাজেশনস চাই, আপনি যদি কিছু সাজেশনস দেন তাদেরকে। আমার মনে হয় যে ইউনিভার্সিটিতে যারা নতুন স্টুডেন্টরা আছে যারা এখন হচ্ছে যে ব্র্যান্ড মার্কেটিংয়ে হচ্ছে ক্যারিয়ার গড়তে চাচ্ছে, তাদের আসলে বিভিন্ন ব্র্যান্ডের কমিউনিকেশনগুলো দেখা উচিত, কারা কিভাবে কমিউনিকেশন করছে, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে যে এরা এইভাবে কমিউনিকেশনটা ডিজাইন করছে। এবং শুধুমাত্র পড়াশোনার মধ্যে না থেকে মানে অন্যান্য জায়গাগুলো এক্সপ্লোর করা, যেটা হচ্ছে যে ওকে আরও বুঝতে জানতে সাহায্য করবে। যারা প্রফেশনাল লাইফে আছে তাদের অবশ্যই কম্পিটিশন ব্র্যান্ডগুলো সম্পর্কে জানতে হবে, মার্কেট রিসার্চ করা প্রপারলি, সো দ্যাট হচ্ছে যে মার্কেটের বর্তমান অবস্থাটা জানা, আমার বর্তমান সিচুয়েশনটা কি এই জিনিসটা জানা, এবং হচ্ছে যে ক্যাম্পেইনগুলো হচ্ছে টাইমলি লঞ্চ করা একটা বড় ইম্পর্টেন্ট কাজ তাদের জন্য আমার মনে হয়। তানভীর ভাই, থ্যাংক ইউ। সো আমরা আপনাকে এবার একটু কিছু শর্ট কোশ্চেন্স করব, ভেরি শর্ট, আপনি একটু শর্ট অ্যান্সার করবেন আর কি, হ্যাঁ? সো চলেন যাই। ওকে। কোন ব্র্যান্ড ক্যাম্পেইন দেখে আপনার মনে হয়েছে ইস এটা যদি আমি করতে পারতাম? অ্যাকচুয়ালি অনেক পুরাতন একটা ক্যাম্পেইন, যেমন মাছের রাজা ইলিশ, বাতি রাজা ফিলিপস, এই ক্যাম্পেইনটা দেখে আমার প্রথম মনে ছিল যে আমি যদি এই ক্যাম্পেইনের সাথে যুক্ত থাকতে পারতাম তাহলে আসলে আমার জন্য ভালো মনে হতো। ভেরি রিমার্কেবল কমিউনিকেশন, স্টিল সবার এটা মেমোরিতে এখনো আছে। সবাই মনে রাখছে আর কি। মেঘনা ভার্সেস কাজী ফুড, কোনটা মোর চ্যালেঞ্জিং? খুবই ট্রিকি কোশ্চেন, আসলে দুইটাই চ্যালেঞ্জিং, আমি এটা আসলে প্রপার কোনো আনসার দিতে পারবো না। ওকে। মার্কেটিং
এস ম্যানিপুলেশন, এই বাক্যটা আপনি কতখানি বিশ্বাস করেন? মার্কেটিং ম্যানিপুলেশন, বাট হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ ম্যানিপুলেশন বা এটা ট্রুথ ক্রিয়েট করে। এআই কি ব্র্যান্ডিংয়ের বন্ধু নাকি বিপদ? আমার কাছে তো মনে হয় যে এআই অবশ্যই ব্র্যান্ডিংয়ের বন্ধু, কারণ হচ্ছে আগে প্রতিটা ক্যাম্পেইনের জন্য আমাদের ভিডিও শ্যুট করতে হতো, ফটোশ্যুট করতে হতো, কিন্তু এখন এআই আসার ফলে অনেক ক্যাম্পেইনই হয়তো বা হচ্ছে আমরা এআই সাপোর্ট দিয়ে চলে যাচ্ছি এবং আমাদের হচ্ছে যে হয়তো বা ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করতে হচ্ছে না বিভিন্ন কন্টেন্ট মেক করার জন্য। থ্যাংক ইউ দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের আজকের এই পডকাস্ট দেখতে থাকুন। আমরা আগামী পর্বে আবার আসছি নতুন কোনো অতিথিকে নিয়ে। স্টে টিউনড।